আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইজি অ্যাকাউন্টিং বইয়ের যে বোর্ড ভিত্তিক প্রশ্নগুলো আমরা সলভ করছি সেই সলভ ক্লাসে। এবং এই সলভ ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বোর্ড আমরা তোমাদের একদম পিন পয়েন্ট সহকারে প্রত্যেকটা অ্যান্সার করে দিচ্ছি। এখন আজকে যে অধ্যায়টা আমরা করছি সেটা হচ্ছে জাবেদা, এবং এখন এটা ঢাকা বোর্ডের অঙ্ক আমরা জাস্ট কিছু আগে করে আসলাম, এটা তোমরা পাবা অবশ্যই। এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025-এর রাজশাহী বোর্ড 2025-এর যে অঙ্কটা ছিল সেটা আমরা এখন করব। আমি আশা করি তোমরা সবাই 100% মনোযোগ সহকারে এটা দেখবা। ওকে, তো আমরা শুরু করি। আগে কোশ্চেনটা পড়ি। আমি যেমনটা বলি যে ভাই সবার আগে কোশ্চেনটা পড়তে হবে, এইটা হচ্ছে কথা। কোশ্চেন না পড়ে কোনো অঙ্ক শুরু করা যাবে না। কোশ্চেনটা আগে ভালো করে পড়ে দেন অঙ্ক পড়তে হবে। এখানে প্রথমে বলছে এই নাম হচ্ছে রুমাইসা এবং রুমাইসার প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে বের করতে বলছে। এরপর উপযুক্ত লেনদেনের ভিত্তিতে মিসেস রুমাইসার ব্যবসায়ের একটি বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে, এবং তারপরে বলছে এই 5, 20, 30 এবং 31 তারিখের সাধারণ জাবেদা তৈরি করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা ধারাবাহিকভাবে একটু অঙ্কটা একবার পড়ে যাই। বাট যদিও আমি তোমাদের এটা সলভ করাবো, তো আমরা একটু পড়ে নেই। প্রথমে বলছে 1 জুলাই নগদ 25,000 টাকা আসবাবপত্র এবং 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু। তারপরে বলছে পণ্য বিক্রয় 72,000 টাকা, কারবারি বাট্টা, এটা রোহানের কাছ থেকে। রাজুর নিকট পণ্য বিক্রয়, রাজুর কাছ থেকে 32,000। ইকরামের নিকট এত টাকার টিভি বিক্রয় 5% বাট্টায়। এবং তারপরে বলছে ব্যাংক থেকে উত্তোলন, প্রচার এবং প্রচারণের জন্য বিবরণ আর কর্মচারীদের বেতন প্রদান। ওভারঅল হচ্ছে এই আমাদের লেনদেন। আমরা প্রথমে ক নম্বর অ্যান্সারটা সলিউশন করার চেষ্টা করি। দেখো, প্রথমে বলছে যে মিসেস রুমাইসার ব্যবসায় প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো। তার মানে মিসেস রুমাইসার হচ্ছে এখানে প্রাথমিক বিনিয়োগ কত আছে এই অঙ্কে। দেখো, মিসেস রুমাইসা যা দিছে সেটাই তার প্রাথমিক বিনিয়োগ। এইটা হচ্ছে এই অঙ্কের রুলস। এবং এইটা যেহেতু প্রতিষ্ঠানের জন্য সে ব্যাংক থেকে নিছে, এইটা বেসিকলি মিসেস রুমাইসার কোনো ইম্প্যাক্ট ফেলে নাই। মিসেস রুমাইসার এখানে কোনো ইম্প্যাক্ট ফেলে নাই। তার মানে হচ্ছে মিসেস রুমাইসা শুরুতে কি নিয়ে আসছে? নগদ হচ্ছে 2,25,000 টাকা, আসবাবপত্র হচ্ছে 50,000 টাকা। তার মানে হচ্ছে এই নগদে 2,25,000 আর আসবাবপত্রে 50,000, এই দুটাই হচ্ছে রুমাইসার ইনভেস্টমেন্ট অথবা রুমাইসার প্রাথমিক বিনিয়োগ অথবা প্রাথমিক মূলধন, যেভাবেই তুমি চিন্তা করো। তো এটা হচ্ছে 2,75,000 টাকা। এই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। তারপরে খ নম্বরের বলছে আমাদের একটি বিক্রয় জাবেদা করতে। দেখো ভাই, আগে বুঝতে হবে আমার বিক্রয় জাবেদা কেন হয়। বিক্রয় জাবেদা আমার হয় যখন আমি ধারে পণ্যদ্রব্য বিক্রয় করি। যখন আমি ধারে পণ্যদ্রব্য করি তখন আমি ওটার জন্য স্পেশালাইজড যে জাবেদাটা করি সেটা হচ্ছে বিক্রয় জাবেদা। আর এই বিক্রয় জাবেদা করার জন্য আমাকে খুঁজতে হবে যে আমার এখানে কোন কোন লেনদেনগুলো ধারে হয়েছে। এই যে দেখো, রোহানের নিকট বিক্রয়, রাজুর নিকট বিক্রয়, ইকরাম এন্টারপ্রাইজের নিকট বিক্রয়। একটা কথা মনে রাখো, যখন কোনো বিক্রয় শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে করা হয়, যখন কোনো বিক্রয় শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে করা হয়, সেটা হচ্ছে গিয়ে আমার কি, সেটা হচ্ছে আমার ধারে বিক্রয়। দেখো, এখানে প্রত্যেকটা নাম বা ব্যক্তি বলা আছে এবং এটার পাশে নগদ বা ব্যাংক বা মানে চেক কোনো কিছু বলা নাই। তার মানে এই তিনটা লেনদেন হচ্ছে আমার ধারে লেনদেন। তো এখন আমাকে এটা দিয়ে বিক্রয় জাবেদা করতে হবে। আরেকটা কথা মনে রাখো, বিক্রয় জাবেদা করার সময় এই কারবারি বাট্টাটা অবশ্যই তোমাকে বাদ দিয়ে তারপরে টাকাটা বসাইতে হবে। কারবারি বাট্টাটা বাদ দিয়ে এবং যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকে সেটা যোগ করে তারপরে বসাইতে হয়। এইটা হচ্ছে আমাদের বিক্রয় জাবেদার রুলস। এখন বলতে পারো যে ভাই আনুষঙ্গিক খরচ তাহলে কি হবে? আনুষঙ্গিক খরচ হতে পারে প্যাকিং খরচ, আনুষঙ্গিক খরচ হতে পারে পরিবহন মানে ক্রয় পরিবহন, এবং এই দুইটা যোগ করে তারপরে বসাইতে হয়। আর মনে রাখবা, পণ্যের ক্রয় মূল্য থেকে আগে কারবারি বাট্টা বাদ দিতে হয়, তারপরে আনুষঙ্গিক খরচ যোগ করতে হয়। কারণ কি, আনুষঙ্গিক খরচের উপরে কিন্তু কোনো ছাড় নাই ভাই, ছাড় আছে হচ্ছে পণ্যের উপরে। এটা ভালো করে মনোযোগ দিয়ে মনে রাখবা সবসময়। তো আমরা এবার একটু দেখি, আমরা বিক্রয় জাবেদাটা করে আসি। বিক্রয় জাবেদাটা আমরা করে আসি। দেখো, এই হচ্ছে আমাদের বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা করে কে? বিক্রয় জাবেদা সাধারণত বিক্রেতা করে। এই যে দেখো, বিক্রেতার নাম বিক্রয় জাবেদা। এবং এখানে ধারে কি কি ছিল? ধারে আমার তিনটা ছিল। এই দেখো, রোহান ছিল, রাজু ছিল এবং ইকরাম ছিল। রোহান ছিল, রাজু ছিল এবং ইকরাম ছিল। বাট এখানে দেখো একটা জিনিস, এই যে দেখো এখানে রোহান এই যে 72,000 টাকা, যেটা রোহান হচ্ছে গিয়ে কি করছে, বিক্রয় করছে। প্রথমে 72,000 টাকা রোহান এখানে বিক্রয় করছে। কারবারি বাট্টা কত কত ছিল? কারবারি বাট্টা ছিল 3%। তার মানে তোমাকে এই যে 72,000 টাকা আছে এইটা থেকে 3% বাদ দিয়ে বসাইতে হবে, বাদ দিয়ে বসাইতে হবে।
তারপরে এখানে যে এই যে 22,000 টাকা বিক্রয় ছিল, এই যে 22,000 টাকা বিক্রয় ছিল, 22,000 টাকা বিক্রয় ছিল, এই 22,000 টাকা বিক্রয়ের পরে কি হয়েছে দেখো, 5% এখানে বাট্টা ছিল, এটা কারবারি বাট্টা। এই 5% টাকা আগে 22,000 থেকে বাদ দিয়ে তারপরে যে টাকাটা থাকবে সেটা তোমাকে বিক্রয় জাবেদায় নিয়ে বসাইতে হবে। আর এখানে রাজুর নিকট ডিরেক্ট 32,000 টাকা ছিল, আমরা ডিরেক্ট 32,000 টাকাই বসাইছি। তাহলে আমরা একটু দেখি আমাদের সলিউশনে কি আছে। দেখো এই যে রোহান আছে এবং রোহানের এখানে চালান নম্বর আছে এবং ওই যে কারবারি বাট্টা 3% বাদ দেওয়ার পরে এই টাকাটা থাকে নিট টাকা, সেটা আমরা বসাইছি। এবং রাজুর কি হয়েছে, কোনো এখানে চালান নম্বর নাই, রাজুর জাস্ট 32,000 এবং ইকরাম এন্টারপ্রাইজেরও হচ্ছে এই 5% কারবারি বাট্টা বাদ দিয়ে 20,900 টাকা। টোটাল আমার যোগফল হচ্ছে 1,22,740 টাকা। এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই, এটা কেন করে। এই যে দেখো 3টা তারিখ আমরা বসাইছি, আর এখানে ডেবিট হিসাব খাত কেন হয়েছে, এটা আমরা বিক্রয় জাবেদা করতেছি, তাহলে এই বিক্রয় কি, বিক্রয় হচ্ছে ক্রেডিট, বিক্রয় হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে যে নামগুলো লিখছি এরা আমার কি দেনাদার, এরা সবাই আমার কি দেনাদার। তো দেনাদার আলটিমেটলি কি হয়, ডেবিট, এর জন্য আমরা লিখছি ডেবিট হিসাব খাত। সহজ কথা, বিক্রয় জাবেদা বিক্রয় ক্রেডিট, তো এখানে যেহেতু নামগুলো লিখি আমরা দেনাদারের, তাহলে ডেবিট হিসাব খাত হবে। দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমার বিক্রয় জাবেদা। তার মানে আবার একটু ধীরে ধীরে বলি, বিক্রয় জাবেদা কে করে, বিক্রয় জাবেদা করে হচ্ছে বিক্রেতা। এই হচ্ছে বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা কেন করা হয়, বিক্রয় জাবেদা ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য করা হয়। বিক্রয় জাবেদার ছক কি, এই যে হচ্ছে আমাদের ছক, তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং, শর্ত থাকলে এখানে একটা জিনিস তুমি বসাই দিতে পারতা, শর্ত যদিও নাই, সূত্র, আর হচ্ছে এই জাবেদাটা বা ডেবিট ক্রেডিটটা, দেনাদার আর বিক্রয়। এখানে কেন ডেবিট হিসাব খাত লিখতে হয়, এখানে আমরা দেনাদারের নামগুলো লিখি এর জন্য। আর যদি এটা ক্রয় জাবেদা হইতো তাহলে এখানে ক্রেডিট হিসাব খাত হইতো, কারণ কি তখন পাওনাদার থাকতো, পাওনাদার ক্রেডিট। এই হচ্ছে আমার একটা বিক্রয় জাবেদা। এটা আমার বিশ্বাস তোমরা সবাই মনে রাখতে পারবা চমৎকার করে ইনশাল্লাহ। এবার আমরা দেখব সাধারণ জাবেদা করতে বলছে। সাধারণ জাবেদা করতে বলছে কোন কোন তারিখগুলো, 5 তারিখ, 20 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখের সাধারণ জাবেদা করতে বলছে। তাহলে সাধারণ জাবেদা কোনগুলো হবে, 5 তারিখের এই যে রাজুর নিকট পণ্য বিক্রয়, এটার একটা সাধারণ জাবেদা করতে বলছে। তারপরে তোমার হচ্ছে 20 তারিখের একটা জাবেদা করতে বলছে এবং এটা হচ্ছে 30 এবং 31। মনে রাখো ভাই, জাবেদা মানেই ডেবিট ক্রেডিট বের করা, আসলে জাবেদা মানেই ডেবিট ক্রেডিট বের করা। জাস্ট জাবেদা একটা বইয়ের আকারে আমরা সুন্দর করে সাজাই, আর ডেবিট ক্রেডিটে আমরা আমাদের মতো একটা নির্দিষ্ট ছক করে করি। তাহলে প্রথমে বলছে রাজুর নিকট বিক্রয়, প্রথমে আমরা 5 তারিখেরটা দেখি। সহজ কথা, রাজুর নিকট বিক্রয় মানে ধারে বিক্রয়, তার মানে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট, বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। কেন, এই যে দেখো লজিক্যাল ওয়েতে আগাই, এই যে প্রাপ্য হিসাব বিক্রয় করছি, আমার একটা অ্যাসেট বাড়ছে, ডেবিট ক্রেডিট যখন করাইছি তখন কিন্তু বুঝাইছি অ্যাসেট বাড়লে এটা কি হয়, ডেবিট হয়। আর বিক্রয় করলে আমার কি হয়, আয় হয়, আয় বাড়লে আমার কি হয়, আয় বাড়লে ক্রেডিট হয়। তার মানে এইটা হচ্ছে আমার ডেবিট আর এইটা হচ্ছে আমার ক্রেডিট। তাহলে ধারে বিক্রয় করলে কি হয়, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এটা তুমি জাবেদা বলো, এটা তুমি হচ্ছে গিয়া ডেবিট ক্রেডিট বলো, একই কথা, ডিফারেন্স কিছুই নেই। ঠিক আছে, এবার আমরা দেখি পরেরটা কি বলছে। পরেরটা ছিল 20 তারিখে ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে উত্তোলন মানে ব্যাংক থেকে টাকা প্রতিষ্ঠানের জন্য উঠানো। ব্যাংক থেকে উত্তোলন মানে টাকা প্রতিষ্ঠানের জন্য উঠানো। এখানে কিন্তু বলা নাই যে ব্যাংক থেকে মালিকের জন্য উত্তোলন, বলা আছে মালিকের জন্য উত্তোলন হলে সেটা উত্তোলন হইতো, বাট প্রতিষ্ঠানের জন্য উত্তোলন মানে টাকাটা আমার নগদে আসছে। তাহলে ব্যাংক থেকে যখন আমি উত্তোলন করছি, ব্যাংকের টাকা আমার বাড়ছে না কমছে, ব্যাংকের টাকা আমার কমছে, এর জন্য আগে আমি ক্রেডিট করে দিলাম ভাই ব্যাংক আমার কমছে। আর টাকাটা আমি কিসে পাইছি, নগদে পাইছি, এর জন্য নগদান হিসাব। ওকে, তাহলে আমরা এই যে ব্যাংক থেকে যেহেতু আমাদের টাকাটা কমে গেছে এর জন্য ব্যাংক হিসাব ক্রেডিট, আর ওই টাকাটাই আমার নগদে রূপান্তর হয়েছে এর জন্য নগদান হিসাব ক্রেডিট। আর তার মানে আমার ক্যাশ বুকে টাকা বাড়ছে। তাহলে এটা কি হয়েছে, কোন রুলসে পড়ছে, এটা হচ্ছে তোমার A+ মানে সম্পদ বাড়ছে এর জন্য ডেবিট যে রুলস, আর এই যে সম্পদ একটা কমছে এর জন্য যে ক্রেডিট যে রুলস, সেই রুলসের উপরে তোমার পড়ছে হচ্ছে এই জাবেদাটা। ঠিক আছে, এরপর আমরা আসি প্রচারণার জন্য পণ্য বিতরণ। মনে রাখো ভাই, সহজভাবে যদি বলি,
প্রচার প্রচারণের জন্য পণ্য বিতরণ। সর্বপ্রথম হচ্ছে প্রচার প্রচারণের জন্য যদি কিছু বিতরণ করি সেটাকে বলে বিজ্ঞাপন, সেটাকে বলে বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট। কারণ কি বিজ্ঞাপন আমার জন্য একটা ব্যয়, মানে হচ্ছে এক্সপেন্স। এই যে এক্সপেন্স আমার বাড়ছে, এর জন্য ডেবিট হয়েছে আমাদের এই জাবেদার সূত্র অনুসারে। আর এই বিজ্ঞাপনের জন্য আমি কি দিচ্ছি? পণ্য দিচ্ছি। পণ্য মানে কি? পণ্যের নামে কোনো হিসাব হয় না, এটা হচ্ছে ক্রয়। যেহেতু এই পণ্যটা আমি বিতরণ করে দিছি, তার মানে আমার ক্রয় কমছে, তার মানে এটা হবে ক্রেডিট, এটা হবে ক্রেডিট। তার মানে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। বুঝতে পারছি সবাই? কারণ কি পণ্য মানে দেয়া হচ্ছে আমার ক্রয় কমানো, আর বিজ্ঞাপন মানে কি প্রচার প্রচারণা করা। সো এইটা হচ্ছে আমার এটার জাবেদা। এরপর বলছে কর্মচারীদের বেতন প্রদান। দেখো ভাই, বেতন মানে কি? বেতন মানে ব্যয়। বেতন মানে কি? ব্যয়। তো বেতন যদি তোমার বাড়ে, বেতন মানে ব্যয়, তো বেতন যদি তোমার দিতে হয় তাহলে বেতন হিসাব ডেবিট। কেন? এটা হচ্ছে আমার এক্সপেন্স বাড়লো, এক্সপেন্স বাড়লো, তাহলে এক্সপেন্স বাড়লে কি হয়? ডেবিট। তার মানে বেতন হিসাব ডেবিট। আর বেতনটা আমি কিসে দিছি? কিছু বলা আছে? বলা নাই। তার মানে বেতনটা আমি দিছি হচ্ছে নগদে, তার মানে নগদান। আমার নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। কারণ কি আমার নগদ টাকা কমে গেছে। তার মানে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, এই হচ্ছে আমার এন্ট্রি। মনে থাকবে সবার? তো আবার একবার ধীরে ধীরে একটু তোমাদের বলে যাই। রাজুর নিকট থেকে পণ্য বিক্রয় করছিলাম, তার মানে হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট, আর আর এখানে আমার প্রাপ্য বা রাজু হিসাব ডেবিট। তো আগে ডেবিটটা বলতে হয়, এর জন্য বলবো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ সম্পদ একবার বাড়ছে আর বিক্রয় বাড়ছে। এরপরে ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে উত্তোলন মানে হচ্ছে ব্যাংক থেকে টাকা উত্তোলন। তাহলে নগদ টাকা বাড়ছে প্রতিষ্ঠানের জন্য, নগদান ডেবিট যেটা ছিল, আর হচ্ছে তোমার ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর প্রচার প্রচারণা। প্রচার প্রচারণা মানে কি? এটা হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন দিছি যেহেতু বিজ্ঞাপন হিসাব ডেবিট, আর এটার জন্য পণ্য দিছি, তার মানে ক্রয় হিসাব ক্রেডিট। তারপরে কর্মচারীদের বেতন প্রদান। কর্মচারীদের বেতন প্রদান কত ছিল? কর্মচারীদের বেতন প্রদান ছিল 11,000 টাকা। তার মানে এটা কি হবে? এটা হবে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই হচ্ছে তোমার কাজ। আমি কি বুঝতে পারছি সবাইকে? আমার বিশ্বাস সবাই এটা যথেষ্ট ভালো করে বুঝছো। আমি আশা করি যে তোমরা এটাকে হচ্ছে প্রপার ওয়েতে কাজে লাগাবা। আমরা প্রারম্ভিক বিনিয়োগ বের করছি, আমরা হচ্ছে বিক্রয় জাবেদা কেন করে, এটার সাথে ক্রয় জাবেদাটাও আমরা খেয়াল করছি, এবং আমরা সাধারণ জাবেদাগুলো করছি। এগুলো বারবার করে প্র্যাকটিস করো, বারবার করে নিজেকে হচ্ছে নিজে ঝালাই করে নাও, যাচাই করো। বোর্ডের অঙ্ক করা মানে হচ্ছে পরবর্তীতে বোর্ডে একটা অঙ্ক কমন পাওয়ার শামিল। সো ভালো করে এইগুলো তোমরা করে থাকো, এবং তোমাদের প্রতি আমাদের সাপোর্ট সবসময় আছে। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের এই ক্লাস।